প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি কিডস এন্ড মমের এই আয়োজনে। আজ আমরা কথা বলবো শিশুদের নানা বিষয় নিয়ে। আমাদের সাথে রয়েছেন প্রখ্যাত শিশু বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর আল-আমিন খান মৃধা। স্যার, আসসালামু আলাইকুম। স্যার, কেমন আছেন? ভালো আছি, আলহামদুলিল্লাহ। স্যার, আজকে আমরা বিক্ষিপ্তভাবে কিছু কথা বলবো যেগুলো বাচ্চাদের নানান বিষয়ে সম্পৃক্ত এবং খুবই জরুরি বিষয়। প্রথমে জানতে চাই যে বাচ্চা হওয়ার পরে বাবা মায়ের কি করণীয়, কি কি দেখতে হবে, এই বিষয়গুলো নিয়ে আমরা অনেক আলোচনা করেছি বা আমরা জানি, বিষয়ে আলোচিত হয়। কিন্তু আজকে আমি আপনার কাছ থেকে জানতে চাই স্যার, আসলে কোন জিনিসগুলো অ্যাভয়েড করা উচিত বা আমাদের সমাজে কুসংস্কার রয়েছে। আমরা দেখি যে আমাদের দাদা দাদি, নানা নানি বা গ্রামে কিছু মানুষ অনেক সময় তাদের প্রচলিত কিছু ধারণা, কিছু কুসংস্কার কিন্তু তারা বলেন। তো এমন কি কি আছে প্রচলিত যেটা আমাদের বাচ্চাদের জন্য ক্ষতিকর? আপনাকে ধন্যবাদ। এটা খুবই প্রাসঙ্গিক প্রশ্ন। দেখেন, আমাদের দেশ এগিয়ে যাচ্ছে ডেফিনেটলি। এই সময়েও কিন্তু আমাদের প্রায় 2/3 ডেলিভারি কিন্তু গ্রামেই হয়, যার জন্য বাচ্চার প্রাথমিক যে যত্নটা সেটা ডাক্তাররা তো জানেই, এবং স্বাস্থ্যকেন্দ্রে যখন ডেলিভারি হয় তখন তো জানে, কিন্তু যখন বাড়িতে হয় তখন কিন্তু সবার জানা উচিত। তো সেই হিসাবে এটা প্রাসঙ্গিক যে একটা বাচ্চা যখনই জন্মগ্রহণ করবে তার আগের থেকে আমাদের প্রস্তুতি নেওয়া লাগবে। যেমন ধরেন যে বাচ্চাটা হয়ে যাওয়ার পরে আমরা একটা পরিষ্কার জায়গাতে ডেলিভারি করানোর চেষ্টা করব, এবং সেই বাচ্চাটা হওয়ার পরে যে আমরা ব্যবহার করব, যে বাচ্চাকে নেওয়া টাওয়েল ব্যবহার করব, এটা আগের থেকেই গ্রামীণ মায়েরা হয়তো দেখা যায় যে পরিষ্কার করে রাখে। এইটাই যেন পরিষ্কার করে রাখে, সেটাতেই আমরা যেন বাচ্চাকে নিয়ে ভালোভাবে মুছে শুষ্ক করি। তার পরবর্তী সময়ে যে বাচ্চা হওয়ার পরে কাঁদবে, এরপরে আর প্রশ্ন উঠবে যে এই বাচ্চা যদি কাঁদে তাহলে আর এক্সট্রা কিছু করার থাকে না, শুধু করার থাকে যে বাচ্চাটা নাড়িটা কাটা। তো নাড়িটা কাটার ব্যাপারে কিন্তু গ্রামীণতে অনেক ধরনের আছে যে কী দিয়ে নাড়ি কাটবো। আগে কিন্তু দেখা যায় বাঁশের ছাল কেটে সেগুলো দিয়ে করতো, এগুলো করা উচিত না। একটা স্টেরাইল কোনো কিছু দিয়ে, নতুন ব্লেড দিয়ে যদি কাটে অথবা নতুন সিজার দিয়ে যদি কাটে, সিদ্ধ করা পানিতে সিদ্ধ করে নিয়ে সিজারটা একটু স্টেরাইল করে নিয়ে প্রথম থেকে যদি রেখে দেয়, সেটা দিয়ে যদি কাটে তাহলে কাটা উচিত। এবং কাটার পরে যে বাঁধনটা দিব, সেই বাঁধনটা সাধারণত নাভি থেকে প্রথম 2টা বাঁধন দেওয়া উচিত। প্রথমে 2 আঙ্গুল উপরে একটা, তারপরে 1 আঙ্গুল উপরে আর একটা, তাহলে 3 আঙ্গুল হলো, আর তার 1 আঙ্গুল উপরে কেটে দেওয়া, তার 4 আঙ্গুল নাভি রেখে কেটে দেওয়া যদি হয়। এরপরে ওইখানে কিন্তু সাধারণত বলা হয় যে একটা ক্লোরহেক্সিডিন নামে জিনিস দিতে বলা হয়। এটা যদি রাখে তাহলে ভালো, আর যদি না রাখে তাহলে এখানে অবশ্যই যে আরেকটা জিনিস প্রচলিত আছে, এখানে কেউ ছাই দেয়, কেউ দুলবা ঘাসের চিবিয়ে দেয়, তারপরে দেখা যায় যে গোবর দেয়। এগুলো যেন আমরা না করি, এগুলোর থেকে বিরত থাকা লাগবে। সরাসরি কেটে ড্রাই রাখা লাগবে, এবং পরবর্তী সময় আর কোনো কিছু না দিলে আর অসুবিধা নেই। তো আমার প্রাথমিক অবস্থায় তাহলে এটা করার পরে এটা যেন দ্রুত করার পরে বাচ্চাটাকে একটা ভালো ন্যাকড়া দিয়ে অথবা টাওয়েল দিয়ে জড়ায় মার বুকের দুধে দেওয়া লাগবে। ইন দ্য মিন টাইম মার হয়তো ফুল পড়ে যাবে, অথবা যদি দেরি হয় তাহলে বাচ্চার বুকের দুধে দিতে দেরি করা হবে না। এবং বলা হয় যে ডেলিভারি করানোর পরে মার গায়ের সাথে বাচ্চার গা রেখে উপর দিয়ে কাপড় দিয়ে ঢেকে দেওয়া। আমাদের যেমন একটা ট্র্যাডিশন আছে, কি হয়ে যাওয়ার পরে ছেলে বাচ্চা বা মেয়ে বাচ্চা যেই হোক তাড়াতাড়ি দাদি নানি নিয়ে চলে যায়, অনেক দেরি করে, এরকম যেন না করি। আমরা সঙ্গে সঙ্গে মার কাছে দিব, মার গায়ের সাথে গা রাখবো, এবং শীতের দিন হলে মাথায় টুপি দেবো, গায়ে একটা গ্লাভস, পায়ে মোজা দেবো, এবং হাতে গ্লাভস দিয়ে বাচ্চাটার মায়ের গায়ের সাথে গা লাগায় উপর দিয়ে কাপড় দিয়ে ঢেকে দিয়ে একটা বুকে। বিশেষ কোনো কারণ আছে যে মায়ের সাথে এটা এই জন্য যে আমরা যদি প্রথমে যে জন্মের 1 ঘন্টার মধ্যেই, প্রিফারেবলি উইদিন হাফ অ্যান আওয়ার, আধা ঘন্টার মধ্যেই বুকের দুধ খাওয়াতে হবে। এই বুকের দুধটা কি শাল দুধ, এই শাল দুধে কিন্তু দেখা যায় বাচ্চার প্রথম যে টিকা বলা হয়, অ্যান্টিবডি আছে, গ্রোথের জন্য জিনিস আছে, ক্যালোরি বেশি, এবং এটা পায়খানা হতে সহায়তা করে, বাচ্চা যাতে জন্ডিস না হয় সেটা প্রিভেন্ট করে, যার জন্য প্রথম অবস্থায় রাখা এটা বুকের দুধে লাগানো। অ্যাট দ্য সেম টাইম যে বাচ্চাটার যে টেম্পারেচার যেটা মার গায়ের সাথে লাগায় রাখার জন্য, এই জন্য প্রয়োজন যে যাতে মার পেটের মধ্যে যেমন ছিল ওইরকম এনভায়রনমেন্ট তার দ্রুত যেন নষ্ট না হয়ে যায়। গায়ের সাথে গা লাগায় রাখা, উপর দিয়ে কাপড়টা ঢেকে দেওয়া, মাথায় টুপি দেওয়া, এটা হলেই কিন্তু দেখা যায় ধীরে ধীরে অ্যাডজাস্ট যাতে করে নেয় পৃথিবীতে। এটার জন্যই কিন্তু ওরকমভাবে করা হয়। এর পরবর্তী সময়ে আমরা শুধু দেখব যে বাচ্চার যত্নের যেগুলো আমাদের কুসংস্কার যেমন এরকম আছে,
অনেক বেশি তেল দেওয়া, তারপরে হচ্ছে দেখা গেল যে বাচ্চাটাকে হয়তো ওই পানিতে ডুবে সঙ্গে সঙ্গে গোসল করা, এগুলো যেন আমরা না করি। এই জিনিসগুলো করলে দেখা যায় বাচ্চারা, যে বললাম যে মার পেটের যে এনভায়রনমেন্টটা, সেটা কিন্তু আমাদের কিছুদিন বজায় রাখা হবে, আমি সঙ্গে সঙ্গে যেন না করি। সাধারণত দেখা যায় যে টার্ম বাচ্চা, সেগুলো সাধারণত উইদিন 24 আওয়ার্স গোসল করার কোনো প্রয়োজন নেই। প্রিটার্ম বাচ্চা হলে 72 আওয়ার্স, মানে 3 দিন পর্যন্ত গোসল করার কোনো ইয়ে নেই। হসপিটালে হলে সেটা তো একটা ভিন্ন নিয়ম আছে, হসপিটাল থেকে ডিসচার্জ যখন দিয়ে দেবে, বাসায় আসে গোসল করানো। তো এইরকম একটা প্রথম যে যত্নগুলো এরকম হওয়া উচিত। আর এছাড়া হচ্ছে যে সময় চলে যাবে, 6 ঘন্টা পরে আমরা ন্যাভিটা আবার একটু দেখলাম, বাচ্চা প্রস্রাব করলো কিনা সেটাই খেয়াল করব। বাচ্চা শ্বাস প্রশ্বাস হচ্ছে নিঃশব্দভাবে হয় কিনা, নিঃশব্দ যদি শ্বাস নেয় এবং দেখা যায় যে বুকের খাঁচাটা নিয়মিত যদি ওঠে, আর যদি বাচ্চা যাতে ঠান্ডা না হয় সেই জন্য বুকের দুধের খাওয়ানোর পরও যাতে মায়ের গায়ের সাথে আমরা লাগায় রাখি, এবং কিছু কিছু সময় যদি আমরা নিয়ে নিই, তাহলে সেই সময় যেন ঢেকে রাখি। এখন বলা হয় ওজন কম হলে মার গায়ের সাথে গায়েই ম্যাক্সিমাম সময় রাখা, কমপক্ষে 18 ঘন্টা রাখা। তাহলে দেখেন কতখানি গুরুত্বপূর্ণ। তো এই জিনিসগুলো যদি আমরা করি, মানে অনুসরণ করি, তাহলে নবজাতকগুলো বেশ ভালো থাকবে, আমাদের অন্য যদি কুসংস্কারগুলো বাদ। স্যার, নিশ্চয়ই আরো এরকম অনেক বিষয় আছে, আমরা সব আলোচনা করতে অনেক লম্বা সময় লেগে যাবে। হয়তো স্যার আমরা একটা মানে রিকোয়েস্ট এটা করতে পারি বাবা আমাদেরকে, যে বিশেষজ্ঞ ডক্টর যেটা বলবেন সেটা যাতে আমরা পুঙ্খানুপুঙ্খরূপে শুনি। কারণ ডাক্তার অনেক সময় বলে দিচ্ছেন এক ধরনের, বাসায় গিয়ে মুরব্বীরা বলছেন যে এতে কি সমস্যা, আমরা করি নাই, এত লাখ লাখ মানুষ এইভাবেই তো বড় হলো, এখন তোমরা কোত্থেকে নতুন নিয়ম আনছো। এটা যেমন হচ্ছে তাদের একটা ধারণা, তো সেগুলো জায়গাতেও চিন্তা করে দেখা গেছে, যেমন ধরেন একটা বাচ্চাকে যদি আমরা মাঠ থেকে পৃথক করি, তাহলে প্রথম বন্ডেজটা নষ্ট হয়ে যায়, তার খাওয়ার যে নিউট্রিশন সেটা ঠিকমতো পায় না। কোনো সময় দেখা যায় আদর করে হয়তো মধু খাওয়ালো বা হয়তো মধু মুখে দিল, যেটা বাচ্চার কিন্তু পরবর্তী সময় বুকের দুধ খাওয়ানোর যে খাওয়ার যে একটা প্রবণতা, সেটা কিন্তু কমে যায়। এগুলো অনেকগুলো জিনিস আছে যেগুলো আমরা হচ্ছে গভীরে চিন্তা করি না, জন্য এরকম হয়। একবার যদি আমরা অন্য খাবার দিই অথবা হচ্ছে অন্য খাবার ধরানোর চেষ্টা করি, তাহলে কিন্তু বুকের দুধ যদি না খায়, তাহলে প্রথম যে টিকা সেটা, তারপর ব্রেন ডেভেলপমেন্ট হওয়ার, সেটা টেম্পারেচারটা হচ্ছে বজায় থাকা, সেটা সব কিছু নষ্ট হয়ে যায়। তো এগুলো তো আর ওইভাবে করা যায় না। মুরব্বীরা যেটা করতো, আস্তে আস্তে কিন্তু অনেক মুরব্বী এখন বুঝতে পারছে যে আসলে আমাদের এইগুলো হচ্ছে সবগুলো না, এখন সায়েন্টিফিক ওয়েতে যেগুলো বলবে সেগুলো আমরা অনুসরণ করব। আর ক্ষেত্রে কি স্যার, যে তাৎক্ষণিক হয়তো কোনো প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে না, কোনো ক্রিয়া বুঝতে পারা যাচ্ছে না, কিন্তু সেটা হয়তো অন্য কোনোভাবে ক্রিয়া করছে, অন্য কোনো রোগ হচ্ছে, অথবা আমার সুদূর প্রসারী, হয়তো তার বয়সের সাথে সাথে ওটার একটা ইফেক্ট তার শরীরে পড়তে পারে। হ্যাঁ, অবশ্যই। বাচ্চার কান্না তো হচ্ছে আমাদের জন্য সুখের। তো বাচ্চা যে কান্না করে, এটা নিশ্চয়ই তার প্রয়োজনে করে, কারণ সে তো আর কোনোভাবে তার প্রয়োজনটা বলতে পারছে না। কোনো অসুবিধা হলে কান্না করছে, ক্ষুধা পেলে কান্না করছে, বা অন্য কোনো অসুবিধা হলে কান্না করছে। তো এই যে বাচ্চাদের কান্না, এই কান্নার রকমটা বাবা মা আসলে কিভাবে বুঝবেন, যে বা বাচ্চা আসলে কি চাচ্ছে, এটা বোঝার কোনো উপায় কি আছে কিনা স্যার? অবশ্যই। দেখেন কান্নাটা কীরকম, যে আমরা কান্নার জন্য অপেক্ষা করি কখন? জন্মগ্রহণের পরে। জন্মগ্রহণের জন্য সবাই কান পেতে থাকে যে কান্না করছে, বাচ্চা ভালো আছে। এটা কিন্তু ডাক্তারের পারসেপশন না, অন্য সবার কিন্তু একই রকম আছে। আবার দেখেন বৃদ্ধ বয়সে যখন নীরব হয়ে গেলে সেই সময়ের কান্না কিন্তু একেবারে শেষ কান্না। তো অন্য বাচ্চাদের যেরকম প্রথম একটা কান্না বললাম, এর পরবর্তী সময় দেখেন যে বাচ্চাদের কীরকম ভাষা। বাচ্চা প্রস্রাব করছে, প্রথমে কিন্তু কান্না করে দেবে। বাচ্চা পায়খানা করছে, কান্না করে দিবে। যে কান্না করলে বোঝা লাগবে যে এইগুলো কোনো কিছু আছে কিনা। বাচ্চার ক্ষুধা লাগছে, বাচ্চা কিন্তু কান্না করবে। বাচ্চার যা কিছু শারীরিক অসুবিধা, সব কিছুই বাচ্চা কিন্তু কান্নার মাধ্যমেই প্রকাশ করে। কাজে এই কান্নাটা আমাদের বুঝতে হবে, এবং হচ্ছে কোন সময় কোনটা হয় সেটাও করবে। বিশেষ করে মারা কিন্তু খুব ভালো মতো বোঝেন। ওই জন্য একজন শিশু ডাক্তার সব সময় মার কথা এবং মা যে কি বলতে চাচ্ছেন সেটাই প্রথমে শুনে নেয়। বলা হয় যে রোগের 50%ই মা ডাক্তারকে দিয়ে দেয়, কিন্তু অন্য কেউ কিন্তু এতটা দিতে পারে না। এটা কিন্তু বিরাট ব্যাপার। ওই জন্য আমরা মা কীভাবে বলতেছে সেটা করি। মা বুঝতে পারে যে এই সময় বাচ্চার বুকে দুধ খাবে, যার জন্য কান্না করতেছে, ও প্রস্রাব করছে, কান্না করতেছে, সব কিছু মা বুঝতে পারে। তো এই জিনিসগুলো আমরা খেয়াল রাখবো যে বাচ্চার যে কোন সময়ের কান্না কী,
এবং এই কান্নাই কিন্তু বাচ্চার ভাষা, এবং এই ভাষা দিয়ে আমাদেরকে বোঝায়। তাহলে বাচ্চার জন্মের পরে যে কান্না, ওইটা তার পৃথিবীতে আগমন, ওই কান্নার জন্য আমরা ওয়েট করি। হ্যাঁ, ইংরেজিতে বলে ওয়েলকাম ক্রাই। ওয়েলকাম ক্রাই। আর এরপরে কান্নাগুলো তার কোনো একটা অসুবিধা হচ্ছে, তখন সেটা দেখতে হবে। বাচ্চার জন্মগ্রহণের পরে মারা অনেক সময় পোস্টপার্টাম ডিপ্রেশনে ভোগেন। তো এইটা বাচ্চাদের পরে আসলে কতটুকু নেতিবাচক প্রভাব ফেলে? যে কোনো মায়ের জন্য যদি হয় তাহলে বাচ্চার জন্য মানে বিরূপ প্রতিক্রিয়া হয়। দেখেন, আমি যে কথাগুলো বললাম যে ডাক্তাররাও নির্ভর করে মার উপরে, কিন্তু মার যখন ডিপ্রেশন হয়, মার ওই পারসেপশনগুলো কিন্তু অনেকখানি কমে যায়। আবার আমি এমনও দেখছি যে ডিপ্রেসড কিছু কিছু মা আবার এক্সাজারেটেড প্রকাশ করে, বাচ্চাকে একেবারে সে নিজের কাছ থেকে সরায় রাখতে চায় না, ওটা আর ধরনের। কিন্তু বেশিরভাগ সময় দেখা যায় যে সেপারেশন অ্যাংজাইটি বা এগুলোর মার যে পারসেপশনটা সেটা কমে যায়। যার জন্য হয় কি, যে বাচ্চার যে নিউট্রিশন এবং বাচ্চার যে অ্যাটাচমেন্ট এবং বন্ধন সেগুলো কিন্তু কমে গেল, মার ওই রকম নাও থাকতে পারে। ওই জন্য পোস্টপার্টাম ডিপ্রেশন বাচ্চার গ্রোথ, ডেভেলপমেন্ট এগুলোর জন্য কিন্তু অনেকটাই অসুবিধা। এবং দেখা যায় যে তাদের সাইকোলজিক্যাল এগুলো একটা বাচ্চার সোশ্যাল যে ইন্টারাকশন করা এবং এই প্রস্রাব পায়খানা এগুলো বোঝা, এগুলো যদি মা না করতে পারে তাহলে বাচ্চার ওগুলো কিন্তু একটা ট্রেনিং যেগুলো মার কাছ থেকে পায়। নির্দিষ্ট বয়সে না পালে এগুলো কিন্তু সোশ্যাল একটা হয়ে যাবে, বাচ্চার নির্দিষ্ট সময়ে ডেভেলপ করবে না। এছাড়াও দেখা যায় যে তার যে সময় খাবারের সেই সময় যদি মা অ্যালার্ট না থাকে তাহলে বাচ্চার নিউট্রিশনেরও অসুবিধা হবে। পাশাপাশি ব্রেস্ট ফিডিং এগুলো করাতে পারবে কি না, করাতে যদি ঠিকমতো না পারে তাহলে আর একটা যে তার ডেভেলপমেন্ট, ব্রেন ডেভেলপমেন্ট এগুলোর সঙ্গে সংশ্লিষ্ট। কাজেই মার পোস্টপার্টাম ডিপ্রেশন এগুলো খুবই একটা এবং এটা আর্লি সরাসরি ডাক্তারের পরামর্শ নেওয়া লাগবে। কোনো অবস্থাতে যেন আমাদের এরকমও কিন্তু হয়েছে, আমি দেখছি যে ওইরকম হয়েছে তখন কবিরাজি করছে, ঝাড়া ফোঁকা করছে, এরকম অবশ্যই যেন কোনো পরিবার যেন না করে। সঙ্গে সঙ্গে আমাদের ভালো সাইকিয়াট্রিস্ট আছে, তাদের পরামর্শ নেবেন, তাদেরকে বলবেন যে বাচ্চা বুকের দুধ খায়, তাহলে দেখবেন যে তারা ওষুধ টষুধ সব কিছু করে দেবে। এবং এটা একটা টিম ওয়ার্ক কিন্তু। জি, ওই মানসিক ডাক্তার, শিশু ডাক্তার সব সহকারেই অনেক সময় গাইনোকোলজিস্টের প্রয়োজন পড়ে, সবার সহযোগিতায় কিন্তু এই জিনিসটা করা লাগে, পোস্টপার্টাম ডিপ্রেশন যেটা। স্যার, এই ক্ষেত্রে বাবা অথবা বাবা এবং পরিবারের ভূমিকা কি হতে পারে? পরিবারের ভূমিকা তো অবশ্যই, আর পরিবারের প্রথম সারির যে লোক সেটা কিন্তু বাবা। দেখেন, বাচ্চা যদি এমনও যদি হয় ডিপ্রেশন হলো, বাচ্চাটার ওজন কম হলো, সেই ক্ষেত্রে যদি বলা হয় যে গায়ের সাথে গা লাগায় মার কথা আমি যেটা বললাম সেটা যদি মা না পারে তাহলে বাবাই কাজ করবে। একটাই খালি পার্থক্য যে মার বুকের দুধের জন্য মার কাছে নিয়ে যাওয়া লাগবে। তাছাড়া তো গায়ের যে সেটা কিন্তু বাপ দিতে পারে। এখন ওরকম আসছে যে ক্যাঙ্গারু মাদার কেয়ার যেটা বলে, যে গায়ের সাথে গা রাখার কথা যেটা আমি বললাম, এখন তো সারা পৃথিবীতে অ্যাকসেপ্টেবল একটা ক্যাঙ্গারু মাদার কেয়ার। এটাতে কিন্তু ক্যাঙ্গারু প্যাটার্নাল কেয়ার যে অথবা পরিবারের অন্য সদস্যও কিন্তু দিতে পারে, তার মধ্যে অবশ্যই বাপের গুরুত্ব অপরিসীম। এছাড়াও দেখা যায় যে বাচ্চার মা যেগুলো করতো, বিশেষ করে তার ডেইলি যে কোনো পায়খানা, প্রস্রাব এগুলো করা, কাপড় চোপড় পরিবর্তন করে দেওয়া, বাচ্চা গরম আছে কিনা সেদিকে খেয়াল রাখা, এবং কোন সময় মার কাছে নিয়ে যাবে, মার কাছে কতটুকু সময় রাখবে, মা কীভাবে নিচ্ছে, কীভাবে বাচ্চাকে সাথে আচরণ করতেছে, এগুলো দেখে বাপই কিন্তু প্রথম সারির একজন লোক যে প্রথম সাহায্য করতে পারে। এছাড়াও পরিবারের অন্যরা সবাই কিন্তু আগায় আসে, যেমন দাদি নানি যারা থাকেন তারা কিন্তু এটা ন্যাচারালভাবেই আমাদের, বিশেষ করে আমাদের সামাজিক যে অবস্থান সেটাতে ওনারা সবসময় অ্যালার্ট থাকেন, কাজে ওনারা তো থাকবেনই, তবে বাপকে অবশ্যই আগে আসা লাগবে প্রথম। আর এছাড়া মায়ের যখন ডিপ্রেশন থাকবে তখন পরিবার যদি তাকে সাপোর্ট করে, মেন্টাল সাপোর্ট করে, তাহলে সেখান থেকে সে সহজে বের হয়ে আসতে পারে। ওভারকাম করবে অবশ্যই, কারণ প্রায় 9 মাসের একটা দীর্ঘ জার্নি কিন্তু এই মায়ের মধ্যে গেছে এবং এখনো যাচ্ছে। শিশুর জন্ম থেকে 5 বছর পর্যন্ত আসলে কি ধরনের ভ্যাকসিন দেওয়া লাগছে? প্রথম 5 বছরের মধ্যে আমাদের যে গভর্নমেন্টের একটা প্রোগ্রাম যেটা যে ইমিউনাইজেশন প্রোগ্রাম, এক্সপান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন, তো এটা এই প্রোগ্রামের আওতায় আমাদের যে টিকাগুলো আছে
এগুলো সাধারণত জন্মের পরের থেকে শুরু করে 14 দিনের মধ্যে আমরা হচ্ছে বিসিজি দিয়ে দিতে পারি। যদি বিসিজি প্রথমে দেওয়া না হয় তাহলে একবারে 6 সপ্তাহে যে আমাদের বিসিজি, তারপর হচ্ছে পেন্টার মধ্যে হচ্ছে 5টা ধরনের অসুখের আছে কিন্তু। একটা হচ্ছে যে ডিপথেরিয়া, টিটেনাস, পাটোসিস, আর এরপর হচ্ছে যে হিমোপ্লাস ইনফ্লুয়েঞ্জি আর হেপাটাইটিস বি। আর এছাড়া হচ্ছে যে পোলিও ভ্যাকসিনের যেটা সেটা পোলিও ভ্যাকসিনগুলো হচ্ছে ওরাল এবং আইএম দুইটাই ইন্টারডার্মাল হচ্ছে দেওয়া হয়। তাহলে এগুলো দেখা যাচ্ছে এগুলো অসুখের টিকা কিন্তু ফেজিক ওয়েতে আছে আমাদের প্রতি ইয়েতে। তাছাড়া হচ্ছে নিউমোকক্কাল ভ্যাকসিন আছে, এরপরে হচ্ছে আছে রুবেলা এবং হচ্ছে মিজিলসের টিকা দুটা আছে। এগুলো ছাড়াও যে 5 বছরের মধ্যে অন্য যেগুলো বললেন গভর্নমেন্টের টিকা ছাড়া, গভর্নমেন্টের টিকা অন্যগুলোর ভিতরে যেমন আমাদের প্রথমেই এখন হচ্ছে দেওয়া উচিত যে হেপাটাইটিস এ টিকা আছে, তারপরে হচ্ছে যে রোটা ভাইরাসের টিকা আছে, এরপরে হচ্ছে টাইফয়েডের ভ্যাকসিন আছে, চিকেন পক্সের ভ্যাকসিন আছে, মেনিনজাইটিসের ভ্যাকসিন আছে। মেনিনজাইটিস মানে যে যেটা যে মেনিনগোকাল মেনিনজাইটিসের যে টিকা সেগুলোর ভ্যাকসিন আছে বাজারে এইরকম ধর। তারপরে এই যে এখন ইনফ্লুয়েঞ্জা যেগুলো হয়, ইনফ্লুয়েঞ্জার জন্য ভ্যাকসিন আছে। মোটামুটি মোটা দাগে এগুলো তো আছেই। গভর্নমেন্ট আরও কিছু টিকা এবং হচ্ছে দেয়, সেগুলোর ভিতরে র্যাবিস ভ্যাকসিন, যেটা যদি কুকুরে কামড় দেয় বা হচ্ছে বিড়ালে কামড় দেয় বা অন্য কোনো হচ্ছে স্ট্রিট অ্যানিম্যাল যদি কামড় দেয় তাহলে এগুলো দেওয়ার নিয়ম আছে। এবং এগুলো কিন্তু হচ্ছে আমাদের অনেক হসপিটালে এগুলো ইমিউনোগ্লোবিন সহকারে আছে। আর ঢাকা শহরে ইনফেকশাস ডিজিজ হসপিটালে 24 ঘন্টার এর সেবা দেয় এবং হচ্ছে এর ভ্যাকসিনও আছে, ইমিউনোগ্লোবিনও আছে। এটা তো প্রয়োজনে, হ্যাঁ অবশ্যই এটা তো প্রয়োজনে, এটা প্রয়োজন অবশ্যই আমাদের। আমি এই বলছি স্যার, এটা কি আমরা নর্মালি কোনো মানে কোনো কারণ ছাড়াই দিব নাকি নর্মালি অন্য ভ্যাকসিনের মতোই রেগুলার দিয়ে দেব? এগুলাতে মেইনলি কিন্তু আমরা হচ্ছে কারণ সহকারে যাই, কিন্তু ওই র্যাবিসের ভ্যাকসিনটা কিন্তু কারণ ছাড়াই দেওয়া যায়। হ্যাঁ, কারণ ছাড়াই দিতে হয়। দিলে তারপরে উঠতে সময় যদি এক্সপোজার হয়ে যায়, কোনো বাইট হয়, তাহলে সেটার জন্য ভিন্ন হবে। সাধারণ মানুষ হিসেবে আমরা তো আসলে এত কিছু বুঝবো না। সেক্ষেত্রে আমরা সাধারণত যে করি যে সরকারি যে সেবা কেন্দ্র আছে বা হসপিটালে সেখানে যাই, ওখানে একটা টিকা কার্ড করে এবং ওনারাই কিন্তু বলে দেয় যে এতদিন পরে আছেন, এটা হচ্ছে ফ্রি, স্থির করা, এটা ফিক্সড যে পরে। এর বাইরে যে কিছু টিকার কথা বললেন, তো এটা আসলে আমি দেবো কিনা, কোত্থেকে দিব বা কিভাবে দিব, এইটা স্যার আমি আসলে কিভাবে কনফার্ম হব? ম্যাক্সিমাম টিকা কেন্দ্রগুলো বিশেষ করে বেসরকারি যেগুলো, এগুলো টিকা কেন্দ্রগুলো বেসরকারি টিকাগুলো দেয়। যেমন এমআর খান শিশু হসপিটাল, ঢাকা শিশু হসপিটাল, তারপর হচ্ছে এই যে প্রাইভেট যেগুলো হচ্ছে সেন্টারগুলো আছে, ডেভেলপ সেন্টারগুলো আছে, এবং ম্যাক্সিমাম শিশু বিশেষজ্ঞদের প্রাইভেট চেম্বারে বেসরকারি টিকাগুলো দেওয়া হয়। আর সরকারি টিকাগুলো দেখা যায় সরকারের তো নির্দিষ্ট আছে, টিকা কেন্দ্র আছে এবং এখানে অনেক ম্যান পাওয়ার এমপ্লয়েড আছে, এগুলোর জন্য তো ভিন্নভাবে টিকা দেওয়া হয়। আর বেসরকারি দিতে চাইলে সাধারণত আমাদের বললাম যে শিশু হসপিটাল অথবা শিশু ডাক্তারের কাছে প্রথম লাইনের টিকাগুলো সবই থাকে। এর পরেও যে বিভিন্ন উপলক্ষে ভিটামিন ক্যাম্পেইন চলে, ভিটামিন এ ক্যাপসুল, ন্যাশনাল ইমিউনাইজেশন ডে বলে, জি, ওইটার সময় গভর্নমেন্ট যে মানে টিকা দিয়ে দেয় এবং ভিটামিন এ দেয়, এগুলো কিন্তু সবার নিতে হবে। কোনো কারণে যদি ওইটা মিস করে ফেলি, জার্নি হতে পারে, ভুলে যেতে পারি, আশেপাশে নাও থাকতে পারে, নানান কারণে, সেক্ষেত্রে যদি ভুলে যাই তাহলে ওইটা আসলে রিকভারি করার সুযোগ আছে? রিকভারি করার জন্য গভর্নমেন্টেরই প্রোগ্রাম আছে। মনে করেন একটা নির্দিষ্ট ডেট দিল যে এরকম জুন মাসের 3 তারিখে এনআইডি, তাহলে 3 তারিখে যারা মিস করবে তাদের জন্য হচ্ছে আবার কিন্তু যে একটা 1 সপ্তাহ বা 2 সপ্তাহ সময় দেয় যে এই সময়ের মধ্যে যদি আসে তাহলে দিয়ে দেওয়া হবে। ইভেন এমনও করেন যে এলাকাভিত্তিক মপ আপ প্রোগ্রাম বলে, যে দেখা যে সেই এলাকায় কে কেউ বাদ পড়লো কিনা, ওই সুযোগ কিন্তু নিতে হবে। গভর্নমেন্টের এটা কিন্তু ব্যাপক আকারে থাকে, এক্সটেন্সিভ প্রোগ্রাম থাকে। কাজে কারো যদি মিস হয়ে যায় থাকে তাহলে কমপক্ষে টিকা সংশ্লিষ্ট তাদের জিজ্ঞাসা করলেই আমরা জানতে পারবো যে ওটার হচ্ছে ফলো আপ প্রোগ্রাম আছে কিনা। চমৎকার একটা তথ্য পেলাম স্যার, মানে সময় শেষ হয়ে গেল, পরবর্তীতে কেন্দ্রে গেলে এটা আমরা পেতে পারি। কোনো কারণে যদি এর পরেও আমি মিস করে ফেলি, সেক্ষেত্রে কি ওই ভিটামিন এ ক্যাপসুল বা এটা কি আমি বাজার থেকে কিনে খাওয়াতে পারি কিনা বা সুযোগ আছে? এটা শিশু ডাক্তাররা ম্যাক্সিমাম সময় দিয়ে থাকেন, ওইটা নিজস্ব পয়সা খরচ করে করলেন এই। হ্যাঁ, কিন্তু সেটা আসলে কোনটা খাওয়াবো, সেটা কিভাবে বুঝবো বা কি করা উচিত?
না, ওটা ওটা সবাই জানে যে ধরেন যে যে প্রোগ্রামের মধ্যে এটা থাকে, সেটা যদি 1 বছরের নিচে, 1 বছরের উপরে থেকে দেখা গেল যে 5 বছরের পর্যন্ত, তাহলে 1 বছরের নিচে হচ্ছে সাধারণত 1 লাখ খাওয়াবো, আর 1 বছরের উপরে সাধারণত আমরা হচ্ছে 2 লাখ খাওয়াবো। এটা ওইভাবে করা যায়। বাচ্চাদের তো একটা কমন ফেনোমেনন যে সিজন যখন চেঞ্জ হচ্ছে, একটু গরম থেকে ঠান্ডা, কোনো একটা ভাইরাল ফিভার, হ্যাঁ কোনো একটা ফ্লু, আবার ঠান্ডা থেকে গরম, তখন এই সিজনাল যে একটা ফ্লু বা ভাইরাল ফিভার, এখান থেকে আসলে মানে বাচ্চাকে বাঁচায় রাখার জন্য কি করণীয়? এই যে ফ্লুগুলো হচ্ছে, যেসব বাচ্চা পানিতে বেশি করতেছে, কেউ কেউ বৃষ্টির পানিতে করবে, বৃষ্টি বিলাস, এগুলো যদি অ্যাভয়েড করে, খোলামেলা জায়গাতে যদি থাকে, তাহলে কিন্তু কিছুটা হলেও অ্যাভয়েড করা যায়। আর সিজনাল ফ্লু বা এগুলো কিন্তু এখন ভ্যাকসিন পাওয়া যায়, এগুলো দেওয়ার জন্য বলা হয় যে এগুলো দিয়ে নেবেন। মেনলি হচ্ছে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন যেটা, সেটা দিতে বলা হয়। বয়স্ক মানুষের তো অবশ্যই, বাচ্চাদেরও এখন দিতে বলা হয়, যেটা দিয়ে নেওয়া নেবে। আপনি যেটা বললেন যে বৃষ্টিতে ভেজার কথা, স্যার ছোটবেলায় তো আমরা ঘন্টার পর ঘন্টা বৃষ্টির দাবাদাবি করতাম, নদীতে লাফালাফি করতাম, সাঁতার কাটতাম, আমাদেরকে পিঠায় তোলা দিত না স্যার। কিন্তু তখন তো আমরা স্যার জ্বরে ভুগতাম না, কিন্তু এখনকার বাচ্চারা একটু বৃষ্টির পানি মাথায় পড়লেই মনে হয় জ্বর চলে আসে। এটা স্যার আসলে কি অভ্যস্তর কারণে নাকি অন্য কোনো কারণ আছে? কারণে এটা আরেকটা জিনিস, ওইটা একটা ব্যাপার। আর আরেকটা দেখেন যে আমরা ওইভাবে করছি ওপেন জায়গাতে, অসুবিধা হয়নি, কিন্তু এখন হচ্ছে ক্লোজ জায়গাতে সুইমিং পুলে করতেছে, হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে কি, যে ওপেন জায়গাতে অর্গানিজমের ডেনসিটি কিন্তু কম। আচ্ছা, ক্লোজ জায়গাতে যেগুলো হচ্ছে সুইমিং পুলে করতেছে, সেগুলো থেকে এসেও বাচ্চারা দেখা যায় যে একটা বুকের অসুখ, অথবা তার হচ্ছে সাইনোসাইটিস হলো, টনসিলাইটিস হলো। এগুলো কি জন্য, যে ওই জায়গাগুলো যেভাবে স্বাস্থ্যসম্মত হওয়া উচিত, সেগুলোতে হয়তো হচ্ছেই না সেরকমভাবে। এই জিনিসগুলো দেখা উচিত। এবং হচ্ছে দেখা যায় যে অনেক সুইমিং পুল থেকে এসে কিন্তু বাচ্চা ওইভাবে আসে। আমরা বলি যে ম্যাক্সিমাম সুইমিং পুলের নামে অনেকেই, তাদের যদি স্বাস্থ্য ব্যবস্থা, ওটা পানি নিষ্কাশন ওরকম না থাকে, রিসাইক্লিং যদি ওরকম না থাকে, তাহলে কিন্তু অসুখ হওয়ার সম্ভাবনা বেশি থাকে, পানিটা দূষিত হয়ে যায়। আমি বলবো যে গ্রাম লেভেলের যেরকম হচ্ছে উচ্ছলতা সত্ত্বেও কম অসুখ হওয়া, ইমিউন লেভেলটা, আর শহরের কিন্তু একটু বেশি। এখানে শহরে তো ধুলিবালি বেশি, তারপর হচ্ছে পলিউশন একটা ব্যাপার আছে, এগুলো কিন্তু হচ্ছে বেশি জন্যই বাচ্চারা হচ্ছে শহর এলাকায় একটু বেশি। ছোটবেলা তো আমরা দৌড়ে বেড়াতাম, ধুলাবালিতে গড়াগড়ি খেতাম, আমরা তো ছোটবেলা থেকে অভ্যস্ত হয়ে উঠতাম, এবং সেটা কিন্তু গ্রামের ইয়েতেই একটু কম হয়। তাহলে আমাদের শহরের বাচ্চাদেরকে অভ্যস্ত করা কিভাবে উচিত? অভ্যস্ত হওয়ার জন্য চেষ্টা করতেছে, কিন্তু ওই অভ্যস্তটা যে যখন আর্টিফিশিয়াল ইয়াতে যাচ্ছে, তখন ওটা হতে হতে অনেক দেরি হয়ে যাচ্ছে, এবং দেখা যায় অসুখে ভুগে তবেই হচ্ছে। বাচ্চাদের ঘন ঘন সর্দি এবং কাশি হলে কি করা উচিত? যদি এরকম ঘন ঘন সর্দি কাশি হয়, তাহলে স্বাভাবিক যদি হয়, গায়ে জ্বর যদি না থাকে, তাহলে তেমন ভয়ের কোনো কারণ নাই। দেখা গেল যে জ্বর বেশি হচ্ছে, সঙ্গে সর্দি কাশি হচ্ছে, তাহলে ডাক্তারের পরামর্শ নেওয়া লাগবে। আর এই ক্ষেত্রে দেখা যায় যে হচ্ছে জ্বরের ওষুধের প্রয়োজন পড়ে, কাশির ওষুধের প্রয়োজন পড়ে। এখানে কিন্তু আমরা মনে রাখবো, জ্বর কাশি মানেই কিন্তু আমরা একটা বড় কিছু মনে করব যে অ্যান্টিবায়োটিক দেওয়া লাগবে, এটা কিন্তু না। দেখা যায় যে এগুলো ম্যাক্সিমাম 3 থেকে 5 দিনের মধ্যে ভালো হয়ে যায়, অথচ আমরা দেখা গেল এটা হওয়ার পরেই আমরা একটা অ্যান্টিবায়োটিক এরকম যেন ব্যবহার না করি। এরকম ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক ব্যবহার করলে দেখা যায় যে তার সাইড ইফেক্ট বেশি, এবং ওটার থেকে অন্য অসুখ হওয়ার সম্ভাবনা থাকে। বাচ্চাদের জন্য তো ঘুমটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। বাচ্চাদের ঘুমের টাইমিংটা আসলে কিভাবে, কিসের উপর ডিপেন্ড করে? এটা কি বয়স ভিত্তিক নাকি? বয়স ভিত্তিক। এটা হচ্ছে যে জন্মের পরের থেকে প্রথম কয়েক মাস দেখা গেছে যে 18 ঘন্টা পর্যন্ত ঘুমাতে পারে, কিন্তু 6 ঘন্টা শুধু জেগে থাকে এরকম। এটা কত বছর বয়স পর্যন্ত? এটা দেখা যায় যে 3-4 মাস, এই মাস পর্যন্ত বেশি থাকে। তার পরবর্তী সময় আস্তে 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 এই ডিউরেশনটা কমতে থাকে। এক সময় এসে আমাদের এখন দাঁড়ায় যে একজনের হচ্ছে 6 থেকে 8 ঘন্টা হওয়া প্রয়োজন, ঘুম হওয়ার প্রয়োজন। এবং সেটা বাচ্চাদের জন্যও তাই, যে হচ্ছে যে একটা অ্যাডোলেসেন্সে যে এরকম 6 থেকে 8 ঘন্টা ঘুম। 6 থেকে 8 ঘন্টা স্যার, মানে কোন বয়স থেকে আমরা ধরবো? অ্যাডোলেসেন্সে যে বাচ্চা, বা দেখা গেল হয়তো 3 বছরের বেশি বাচ্চা যখন হয়ে যাচ্ছে, তখন কিন্তু এরকম হওয়া উচিত। 3 থেকে আসলে সব মানুষের এভারেজ ঘুমটা একই রকম আছে, তবে অ্যাডোলেসেন্স থেকে অনহর তো অবশ্যই এক। জি, শিশু সুস্থ আছে কিনা, গ্রোথ ঠিক আছে কিনা, এটা বোঝার কমন উপায় কি? এটা হচ্ছে কমন উপায় হচ্ছে যে একটা বয়সে যে বাচ্চা যদি
জন্মগ্রহণের সময় 3 কেজি ওজন নিয়ে জন্মগ্রহণ করে এবং তার যদি হচ্ছে অন্য প্যারামিটারে দেখা হয়, ওজন দিয়ে আমি বলি, এই বাচ্চাটা কিন্তু দেখা যাবে যে 6 মাসে অ্যারাউন্ড হচ্ছে 6 কেজির মতো হবে বা 6-7 কেজির মতো হবে। এই বাচ্চায় যখন হচ্ছে 1 বছরে যাবে তখন কিন্তু 9.5 কেজি 10 কেজির মতো হবে। এই যে গ্রোথের আর 2 বছরে যে 12 কেজি, এরপরে হচ্ছে যে আমরা সাধারণত ওজন নিয়ে দেখি যে বাচ্চাটার ওজন ঠিক আছে কিনা, এটা একটা প্যারামিটার। আর অন্যগুলো হচ্ছে যে একটা বাচ্চা দেখা গেল যে মার দিকে তাকাবে, হ্যাঁ, এটা মার দিকে তাকায় হাসবে, যে 1 মাসের বাচ্চা। তারপরে হচ্ছে সে রিঅ্যাকশন, হ্যাঁ, তারপরে নেক কন্ট্রোল যেটা হচ্ছে বলে যে হচ্ছে নেক যে কন্ট্রোল যেটা হবে সেটা 3 মাসে হবে। বসবে এটা যে 6 মাসে, এবং কোনো কিছু ধরে দাঁড়াবে 9 মাসে। এক হাত ধরে হাঁটবে এটা হচ্ছে 11-12 মাসে। হ্যাঁ, এরকম কথাগুলো যেমন হচ্ছে একটা শব্দ বা বলা, 11 মাসে একটা শব্দ বলা, 12 মাসে 2টা শব্দ বলা, এরকম হচ্ছে আছে। এই জিনিসগুলো দেখে সাধারণত আমরা বলি যে শিশু ডাক্তাররা বলে হ্যাঁ বাচ্চা ঠিক আছে। আর একজন পারিবারিকভাবে সহসাই বুঝতে পারে যে মায়েরা বাচ্চা বহুদিন ধরে দেখে, তারা বুঝতে পারে যে না এই বাচ্চাটার ওজন কম বা বেশি, এগুলো বুঝতে পারে। অনেক ক্ষেত্রে অনেক বাচ্চারা স্বাভাবিক বয়সে কথা বলে না, একটু ডিলে করে বলে বা হাঁটা একটু দেরি করে শুরু করে, তো মানে সেক্ষেত্রে করণীয় কি? এই ক্ষেত্রে আমার মনে রাখবো হাঁটাটা কিন্তু একটা নির্দিষ্ট সময়ে হওয়া উচিত। দাঁড়ানো, হাঁটা, এগুলো চাই যে খুব স্বাভাবিক বয়স কোনটা স্যার? আমরা বললাম ধরে দাঁড়াবে সাধারণত হচ্ছে 9 মাস, আর ইন্ডিপেন্ডেন্ট হাত ধরে দাঁড়াবে 11 মাস, তারপরে সে 12 মাসে 13 মাসে একটা করে পা ফেলবে, আপস্টেয়ারে যাবে হচ্ছে যে 15 মাস 16 মাস এরকম আর কি। তো এই জিনিসগুলো যদি দেরি হয় তাহলে দেখা যায় যে 4 থেকে 5 মাস পর্যন্ত আমরা হচ্ছে হয়তো ভেরিয়েশন হতে পারে এটা হাঁটার ব্যাপারটা বা দাঁড়ানোর ব্যাপার এটা। কিন্তু যদি যদি হয় কথা বলার ব্যাপারটা, ভেরিয়েশনটা অনেক হয়। কোনো বাচ্চা দেখা যায় যে সে হচ্ছে একটা শব্দ শিখতে একটু যেটা 11 মাসে বলবে সেটা হয়তো দেখা গেল 16 মাসে বললো, তারপরে দেখা গেল 2টা শব্দ লাগানো হয়তো দেখা গেল 22 মাসে হবে, কিন্তু এটা দেখা গেল যে 3 বছর 7-3 মাস পার হয়ে গেল। তবুও আমরা অ্যাকসেপ্ট করি, কিন্তু আলটিমেটলি ডিস্টিংক্ট যে ইয়েগুলো সেগুলো হচ্ছে বাবাকে বাবাই বলবে, মাকে মা বলবে, ডিস্টিংক্ট শব্দগুলো শিখবে, এগুলো যেন হচ্ছে খুব বেশি ভেরিয়েশন না হয়। এগুলো ডাক্তাররা যখন দেখে সঙ্গে সঙ্গে এই জিনিসগুলো খেয়াল করে করে। যদি কোনো রকম ভেরিয়েশন মনে হয় যে আমার পূর্বের বাচ্চাটা এরকম, এই বাচ্চাটা তো অনেক দেরিতে হচ্ছে, তাহলে অবশ্যই একজন হচ্ছে শিশু ডাক্তারের শরণাপন্ন হয় ভালো। অনেক ক্ষেত্রে হয় যে পানি শূন্যতা তৈরি হয়, বাচ্চাদেরকে হসপিটালে নিতে হয়, এটা তো শুধুমাত্র এই স্যালাইনের অভাবের কারণেই স্যার। অভাবের কারণে যদি স্যালাইনটা বাসায় ঠিক মতো খাওয়ানো যেতে পারে তখন কিন্তু হসপিটালে ভর্তি করার কোনো প্রয়োজন নেই। মানে মুখে দিতে না পারলে তখন হসপিটালে নিয়ে পুশ করতে হয়। হ্যাঁ, একটা বাচ্চা ধরেন যে যদি ডায়রিয়ার সঙ্গে পায়খানার রক্ত আসতেছে, অনেক বেশি জ্বর আসতেছে, বমি অনেক বেশি হচ্ছে, খাওয়ার স্যালাইন খাওয়ানো যাচ্ছে না, তারপরে দেখা গেল যে অনেক বেশি পায়খানা করে ফেলছে, খাওয়ার স্যালাইনও খাওয়ানো জানি, নেতিয়ে পড়ছে বাচ্চা, এই ক্ষেত্রে কিন্তু হসপিটালে নেওয়া লাগবে তখন রগের স্যালাইন দেওয়ার জন্য। জি, আর এছাড়া স্বাভাবিক থাকলে কষ্ট করে হলেও জোর করে হলেও তাকে স্যালাইন খাওয়াতে হবে। স্যালাইন খাওয়ানো লাগবে। ডায়রিয়া অবস্থায় বাচ্চাকে কি খাওয়ানো যাবে আর কি খাওয়ানো যাবে না এমন কোনো? আমরা মনে রাখবো যেসব বাচ্চা বয়স ভেদে 6 মাসের নিচে হলে শুধুই বুকের দুধ, 6 মাস থেকে যদি 2 বছর পর্যন্ত বুকের দুধের পাশাপাশি পারিবারিক খাবার, এবং 2 বছর পরে পারিবারিক খাবার। এই পারিবারিক খাবারগুলোর মধ্যে আমরা মনে রাখবো যে বাড়ির তৈরি করা খাবার, ফ্রেশ খাবারগুলো আমরা দিব। তার মধ্যে যদি এমনটা হয় যে কাঁচা কলা দিয়ে জাউ ভাত, হ্যাঁ, ইভেন মুরগির মাংস আমরা দিতে পারি, দিয়ে হাতে চটকায় যদি বাচ্চাটাকে দিই ডায়রিয়া অবস্থায়, তাহলে বেশ এটা ভালো খাবার। কিছু খাবার এমন আছে না যে খাবারগুলো হয়তো একটু বলে, আমরা বলি বাবা মা বলে যে পেট নরম করে, যেমন কলা হচ্ছে পেটকে টাইট করে, আবার পেঁপে হচ্ছে পেটকে নরম করে। তো এমন কোনো ব্যাপার আছে যে ডায়রিয়ার সময় পেঁপে দেওয়া যাবে না বা এই ধরনের কোনো খাবার, শাক দেওয়া যাবে না? হ্যাঁ, এগুলো তো সেলুলোজ জাতীয় কিছু থাকে, যার জন্য হচ্ছে ডায়রিয়ার যে ওগুলো তো হচ্ছে একেবারে থাকে না, এনজাইম থাকে না যেটা হজম করবে, যার জন্য ওগুলো অ্যাভয়েড করাই ভালো। শাক বা যেটা বললেন যে পেঁপের তরকারিটাও এরকম কিছুটা আছে, প্রবণতা আছে। তবে অন্যগুলো হচ্ছে আমাদের যে মাছের ব্যাপারে বা মাংসের ব্যাপারে এরকম কোনো নেই, এগুলো কিন্তু বাচ্চাকে খাওয়ানো উচিত।
নরম করে বাচ্চাকে খাওয়ানো উচিত। আর যেগুলো খাওয়ানো উচিত না সেগুলোর মধ্যে পড়ে বিশেষ করে হচ্ছে কোল্ড ড্রিঙ্কসগুলো, যেন কার্বোনেটেড ড্রিঙ্কসগুলো আমরা যেন বাচ্চাকে না দিই। তারপরে দেখা গেল যে হচ্ছে বাসি খাবারগুলো আবার না দিয়ে যেন বাচ্চাটাকে ইয়ে না করি, আইসক্রিম জাতীয় খাবার দিল বা ইয়ে করলো, ফ্রিজের খাবার দিল, এগুলো আমরা অ্যাভয়েড করবো। আমরা যেমন শুনি, আমি ছোটবেলা দেখেছি যে চিড়ার কদ বলে, চিড়াকে চটকে খাওয়া, এটা কি আসলে উপকার করে বা এই ধরনের কোনো খাবারের এগুলো হচ্ছে অবশ্যই আছে। চিড়ার পানি বলে যে হচ্ছে বুকের দুধ, চিড়ার পানি, সাদা পানি, তারপর হচ্ছে যে চিনি এবং গুড়ের যেটা স্যালাইন একটা বাজারে পাওয়া যায়, আর হচ্ছে যে গুড় আর লবণের পানি, লবণ দিয়ে একটা স্যালাইন বাসায় বানানো যায়, বলা হয় যে এক মুঠ গুড় আর 2 চিমটি লবণ। হ্যাঁ, ভাতের মার, এগুলো কিন্তু রিকমেন্ডেড হোম ফ্লুইড। তার মধ্যে চিড়া ভিজায় রেখে ওটা একটা রিকমেন্ডেড হোম ফ্লুইড, ওটা অ্যাকসেপ্টেবল একটা হচ্ছে খাবার। তো মাঝখানে চিনির কথা বলছেন, চিনি দিয়েও কি শরবত বানানো যাবে? না, চিনি না, গুড়ের মাধ্যমে, গুড় এবং হচ্ছে লবণ। জি, গুড় এবং চিনি দেওয়া যাবে না। চিনি দিয়ে না। জি জি, চিনি দিয়ে আমরা তৈরি করব না। যখন হচ্ছে ইয়েটা তৈরি করবে ওটা একটা ভিন্ন মেডিকেলি তৈরি করে, সেটা ভিন্ন, ওআরএস যেটা। আচ্ছা, জি। খুশখুশে কাশি হলে বাচ্চার হোম রেমেডি কি হতে পারে স্যার? খুশখুশে যদি কাশি হয় এবং গায়ে যদি জ্বর না থাকে এবং বাচ্চার বয়স যদি কম হয়, তাহলে আমরা বুঝবো যে প্রথমবারে যদি হয় এগুলোর জন্য কোনো চিকিৎসা পড়ে না। যে বাচ্চা বুকের দুধ খাবে এই বাচ্চাটাকে বুকের দুধ দিয়ে আমরা হচ্ছে রাখবো। আর যে বাচ্চা হচ্ছে বয়স বেশি, হয়তো 1 বছরের উপরে, এসব বাচ্চার জন্য অনেক সময় কফ সিরাপগুলো আমরা ব্যবহার করতে পারি। দেখা গেলো সালবুটামল হয়তো ব্যবহার করা হলো, যে আমাদের যদি কাশি হয়, বুকের শব্দ যদি হয় সেই ক্ষেত্রে। কিন্তু জ্বর যদি হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে জ্বরের চিকিৎসা করা, হয়তো 2-3 দিন দেখার পরে ডাক্তারের পরামর্শ নেওয়া। যে ওষুধটা আমরা কিনবো ফার্মেসি থেকে, তো ওই পরিমাণ নিয়ে তো আসলে আমরা একটু কনফিউশনে ভুগি। ওই ওষুধের বোতলের গায়ে যে পরিমাণ লেখা আছে স্যার, ওইটা ফলো করলেই কি ঠিকঠাক হবে? ওটা প্রাথমিক অবস্থায় অ্যাকসেপ্টেবল করা যাবে, কিন্তু সব সময় করা ঠিক না। একজন ডাক্তারের পরামর্শ করেই করা উচিত। কারণ দেখা যায় যে সবগুলোর বাচ্চা, আমরা কিছুক্ষণ আগে আলোচনা করলাম, সবগুলোর বাচ্চা কিন্তু একইভাবে বাড়ে না বা একই ওয়েট না। হ্যাঁ, একই ওয়েট না। তখন দেখা যায় যে বাচ্চার ওজন যদি বেশি হয়ে যায় তাহলে ওর আইডিয়াল ওয়েট অনুসারে দেওয়া হয়। আবার কম ওজন হলে যেটা কম ওজন, সেই কম ওজন অনুসারে দিতে হয়। এই জায়গাতে একটু ওষুধের ডোজটা কমবে। ওই জন্য আমার মনে হয় যে সবসময় যে ওষুধের গায়ে যেটা, এটা প্রাথমিক হয়তো দেখা গেল 1 দিন বা হচ্ছে একটা ডোজ খাওয়ালাম, সেটা একটা ভিন্ন কথা, কিন্তু অন্য সময় ডাক্তারের পরামর্শ অনুসারেই খাওয়ানো শ্রেয়। শিশুর চুলকানি বা র্যাশ হলে কি করা উচিত? এটা আমি বলবো যে আমাদের এই সময়ের জন্য, বাংলাদেশের জন্য সবচেয়ে বড় একটা ইয়ে হয়ে গেছে, যে আমরা দেখতেছি যে বাচ্চাদের, ম্যাক্সিমাম বাচ্চাদের যে এখন চুলকানির সেটা কিন্তু এখন ছাড়া অন্য সময় কিন্তু একটা কারণ ছিল। এখন দেখা যাচ্ছে যে স্ক্যাবিস একেবারে ছড়ায় গেছে চারিদিকে, বিভিন্ন ধরনের চিকিৎসা পাচ্ছে। তাহলে স্ক্যাবিসের চিকিৎসাটা আমাদের ঠিক মতো করতে হবে। এখন দেখা যাচ্ছে যে প্রতি 10 জনে 6 জন 7 জনের স্ক্যাবিস এরকম, যারা বলে যে গা চুলকায়। এবং এটা তো স্যার ছোঁয়াচে একজনের কাছ থেকে আরেকজন পার হয়ে যায়। তাহলে এইটার চিকিৎসা কিন্তু আমাদের ঠিক মতো করতে হবে। আর অন্যগুলো যে কারণে হচ্ছে শিশুর হচ্ছে চুলকানি বা এগুলো হয়, সেগুলো কিন্তু ম্যাক্সিমাম হচ্ছে অ্যালার্জিক এবং কিছু অ্যাটোপি থাকলে দেখা যায় যে সেগুলোর জন্য হয়, এবং সেগুলোর জন্য দেখা যায় যে একটু অ্যান্টিহিস্টামিন খেলেই ভালো হয়ে যায়। এগুলোর জন্য বড় কোনো চিকিৎসা প্রয়োজন পড়ে না। এখন খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করবো স্যার, এর থেকে আসলে কোনো মুক্তি আমাদের নাই। আমাদের বাচ্চারা এখন মোবাইল ছাড়া চলেই না, মোবাইলে আসক্ত হয়ে যাচ্ছে। এর যথেষ্ট কারণও আছে, এটা কারণ আমরাই বড় কারণ, আমরা সময় দিতে পারি না। তো এই যে মোবাইলের প্রতি আসক্ত হচ্ছে, এর আসলে প্রভাব কতটুকু বাচ্চাদের প্রতি? এটার প্রভাব আমি কি বলবো, যে অ্যাজ এ পেডিয়াট্রিশিয়ান, যে আমাদের বাচ্চা যদি আমরা এটা নজর না দিই, তাহলে আগামী দিনের ভবিষ্যৎ কিন্তু খুবই খারাপের দিকে ধাবমান হবে। আমরা সবার জানা উচিত যে প্রথম 2 বছর কোনো স্ক্রিন এক্সপোজ করা হবে না, না মোবাইল, না অন্য কিছু, কোনো কিছু না। স্ক্রিন এক্সপোজার 0, এটা ওয়ার্ল্ড ওয়াইড অ্যাকসেপ্টেবল, যেটা আমরা হচ্ছে অ্যালাউ করবো না। তাহলে 2 বছরের মধ্যে স্ক্রিন এক্সপোজ করা হবে না। 2 বছর থেকে সাধারণত 4 বছর পর্যন্ত, কেউ 5 বছর পর্যন্ত বলে যে 1 ঘন্টা দিনে 24 ঘন্টা 1 ঘন্টা। 5 বছরের পরে লিমিটেড এডুকেশনাল পারপাস বা ওগুলো আমরা হচ্ছে স্ক্রিন এক্সপোজ করতে পারবো। তবে মনে রাখবো যে আমাদের হচ্ছে এমনটা যেন না হয়, যেটা সবচেয়ে বড় অসুবিধা, যে কম বয়সে যদি আমরা ব্যবহার করি
তাহলে কিন্তু এটা দেখা গেল ব্রেন ডেভেলপমেন্ট থেকে শুরু করে তার কগনিটিভ ফাংশন, সোশ্যাল যে ইন্টারাকশন, ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট সবগুলোর উপরে প্রভাব পড়তেছে। চোখেও প্রভাব পড়ছে। হ্যাঁ, চোখে তো অবশ্যই সবগুলোর উপর প্রভাব পড়তেছে শুধু স্ক্রিন এক্সপোজারের জন্য। তাহলে প্রথম দিকে কিন্তু আমি দিয়ে এই সর্বনাশ আমি করবো না বাচ্চাকে, যে তার কথা বুঝতে পারবে না এবং হচ্ছে যেটা দেখবে সেরকম ল্যাঙ্গুয়েজ। আমাদের কাছে রুগী আসে যে মা এসে বলে যে ও তো হচ্ছে কী বলে আমি বুঝি না। আসলে ওই যে মোবাইল বা হচ্ছে ট্যাব এগুলোর মধ্যে যেটা দিচ্ছে যে ল্যাঙ্গুয়েজে, হয় হিন্দি দিলে সে হিন্দি কিছু কিছু বলতেছে যেটা না, এবং হচ্ছে ইংরেজি শুনলে ইংরেজি বলতেছে, তাহলে আগে ওটা মাদার টাং না। এইভাবে কিন্তু বাচ্চাগুলো আমাদের দেখা যাচ্ছে ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট হচ্ছে না। এগুলো সময় চলে যাচ্ছে 3 বছর 4 বছর কোনো কিছু কমিউনিকেটিং ল্যাঙ্গুয়েজই হচ্ছে না। তাহলে আমাদের এটা কিন্তু একটা বিরাট সমস্যা। আর অন্যদিকে যে সমস্যাগুলো সেটা হচ্ছে যে তার সোশ্যাল ডেভেলপমেন্ট এবং হচ্ছে ফিজিক্যাল যে গ্রোথটা, সেটা বয়স যত হয় তত স্ক্রিন এক্সপোজার বেশি হলে হয় বেশি হবে, হয় ওবেসিটি হবে, অথবা দেখা গেলো গ্রোথ ফল্টারিং হবে। তো এই জায়গা থেকে আমরা মনে রাখবো যে যেসব বাচ্চা সিডেন্টারি বেশি হয়ে যাবে তাদের জন্য কিন্তু অনেক সমস্যা। এখন সমস্যা ওবেসিটি হয়ে যাওয়া এবং মেন্টাল ফ্যাকাল্টিটা ঠিকমতো ডেভেলপ না হওয়া। অ্যাট দ্য সেম টাইম দেখা গেল যে তার হচ্ছে যে স্পিচগুলো, কমিউনিকেশনের যে ইয়েটা, সেটা কিন্তু ওরকম ফ্লোরিশ হবে না। স্যার রিসেন্টলি স্যার আমি একটা কেস পেয়েছি যে বাচ্চাটা কথা বলা শিখছিল, এরপরে মা অনলাইনে কাজ করে, সময় দিতে পারে না, বাচ্চা স্ক্রিন টাইম অনেক বেশি, এরপরে ধীরে ধীরে সে টোটাল কথা বলা অফ করে দিল, এখন তার স্পিচ থেরাপি দেওয়া লাগছে। তো এটা একটা খুবই ভয়ঙ্কর। অবশ্যই এটার থেকে আমাদের ইয়াটা যে আমরা যেটা আপনি বললেন যে যদি বাচ্চা কি চায়, বাচ্চা চায় যে যে সে হচ্ছে হিউম্যান নেচারটাকে অবলম্বন করার জন্য হিউম্যান বিংকে চায়। মানে আমি ফাদার হিসেবে মাদার হিসেবে যেই হোক তারা যেন সময় দেয়, তাদেরকে অনুকরণ করবে, এটাই তার শেখায়, এটাই তার স্ক্রিন টাইম। সে যেটা দেখলো এটাই স্ক্রিন টাইম। মানে সরাসরি আমি স্ক্রিন টাইম ইন দ্য সেন্স বলতেছি যে হিউম্যান বিংয়ের যে হচ্ছে ছবিটা, এটা সে দেখুক, এটা সে কীভাবে মুখ নাড়াচ্ছে এটা সে থেকে শিখুক, ওখান থেকে উচ্চারণ হচ্ছে সেই জিনিসটা শিখুক, তার জেস্চার পশ্চার সবগুলো শিখুক। তাহলে একটা বাচ্চা সঠিকভাবে মানুষ হবে। মোবাইল বা অন্য কোনো কিছু স্ক্রিন এক্সপোজার করলে কিন্তু ওগুলোর থেকে ডিভোট হয়ে যাবে এবং দেখা যাবে বাচ্চার আসল যে গ্রোথটা সেটা কিন্তু হবে না। স্যার এটা আসলে করার কি আছে? বাবা মা দুজনে যদি কর্মজীবী হন এবং যদি আগে আমরা তো দাদা দাদি নানা নানি এদের থেকে বা খালা মামাদের কাছে আমরা বড় হয়েছি, কিন্তু এখন তো সেই সুযোগটা নাই বললেই চলে। তো সেই ক্ষেত্রে আসলে এটার ব্যাপারে আমরা অনেকবারই হয়েছে এবং গভর্নমেন্ট কিন্তু এর ব্যাপারে খুবই সচেতন, এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে এখন আপনারা দেখছেন হয়তোবা যে ডে কেয়ার সেন্টারগুলো এখন খুবই ওয়েলিভাবে তৈরি করার জন্য একেবারে গভর্নমেন্ট থেকেই উদ্যোগ নেওয়া হয়েছে। এবং এটা আমি মনে করি প্রত্যেকটা বেসরকারি সরকারি একইভাবে ফ্লোরিশ করা লাগবে যদি আমাদের পরের জেনারেশনটাকে আমরা যদি ঠিকমতো মানুষ করতে চাই। একজন ফাদার মাদার সে তো ওয়ার্ক করবে, এটা তো বাস্তব। এটা আমাদের হচ্ছে দেশ এবং জাতি এবং আমাদের পারিবারিক সব কিছু কিন্তু এর সাথে সংশ্লিষ্ট, কারণ এটাকে অ্যাভয়েড করা যাবে না। তাহলে বাচ্চাকেও কিন্তু আমরা অ্যাভয়েড করতে পারবো না। সেক্ষেত্রে বাচ্চার মা যখন থাকে তখন কিন্তু আসলে বাচ্চার মা সময় দেয়, তার তো ধন, সে তো সবচেয়ে আদরের জিনিস। কিন্তু যখন ওরা চলে যাবে তখন কিন্তু তার মন যাতে একটা যদি ফিল করে, সিকিউরিটি ফিল করে, সেফটি যদি বাচ্চা যদি পায়, তার কিন্তু সে ওই কর্মস্থলে আরও বেশি হচ্ছে সে দিতে পারবে, শ্রম দিতে পারবে। কিন্তু তার বাচ্চার হচ্ছে হওয়া লাগবে, সেফটি আগে ইনশিওর করা লাগবে। এটার জন্য আমার মনে হয় যে এখন যেরকম হচ্ছে যে ডে কেয়ার সেন্টারগুলো খুবই ভালো হওয়া লাগবে, এবং যেটুকু সময় ওয়ার্কিং আওয়ার এইটুকু আওয়ার যাতে ডে কেয়ার সেন্টার থেকে মার সেবা এবং হচ্ছে বাবা যে সেবাটা দেয় সেইরকম সেবার যাতে ব্যবস্থা করা হয়। এখনকার ডে কেয়ার সেন্টারগুলো কিন্তু একেবারে ওই চিন্তাভাবনা করেই করা হচ্ছে। আমাদের দেশে যে প্রেক্ষাপট সেই ক্ষেত্রে কি মানে ডে কেয়ার সেন্টার কি আইডিয়াল বা তেমন ভালো ডে কেয়ার সেন্টার কি আছে স্যার? এখন হচ্ছে ডে কেয়ার সেন্টারের যেগুলো রিকমেন্ডেশন দেওয়া হয়েছে, আমরাও কয়েকটা কমিটিতে ছিলাম এবং আমরা দিচ্ছি যে কী থাকা লাগবে, চিকিৎসা থেকে শুরু করে যারা থাকবে তাদের হচ্ছে কীরকম ধরনের আচরণ হবে এবং কতজন লোক লাগবে, এগুলোর ব্যাপারে পুরো ধারণা দেওয়া হয়েছে। এটা যদি আমার মনে হয় যে আগাচ্ছে, এটা যদি ঠিকমতো হতে পারে এবং প্রত্যেকটা গার্মেন্টস এরিয়া এবং অন্য কোম্পানি যেগুলো আছে সেগুলোতে যদি অ্যাসাইন করা হয় যে আপনাদের এরকম প্রোডাকশানে যদি রাখতে চান
ডে কেয়ার সেন্টার মাস্ট। মানে ওই প্রতিষ্ঠানই ডে কেয়ার সেন্টার করবে। অবশ্যই, তাহলে দেখা যাবে যে এটা হয়ে যাবে, আমার মনে হয় অনেক লাঘব হবে এবং তখন বাপ মায়ের চিন্তা অনেক কমে যাবে। বাচ্চারা যখন স্কুলে যায় বা একটু যখন বড় হয় তখন তাদের বাসার খাবার খুব একটা পছন্দ না, তাদের মূল পছন্দ হচ্ছে রাস্তার পাশের ফুচকা, চটপটি, চিপস বা ফাস্টফুড আইটেম। তো এটা তো আসলে তাদের কতটুকু ক্ষতি করছে? এটা হচ্ছে কি যে আমাদের সবচেয়ে বড় মুশকিল হয়ে গেছে, যদি অন্য দেশেরও কিন্তু বাইরের জায়গাগুলোতেও কিন্তু এরকম হচ্ছে বাইরে খায়, জি, সেই জায়গাতে যে প্রিকশনটা নেওয়া হয়, আমরা মনে হয় এই প্রিকশনের দিকে আগায় যাচ্ছি আমরা, এবং আগামী দিনে যদি সবাই সচেতন হয় তাহলে আর অসুবিধা হবে না। কিন্তু আমাদের এখন যে পরিস্থিতি, আমরা যদি ঢাকা শহরের কথা চিন্তা ভাবনা করি, ঢাকা শহরে ধরেন যে বাচ্চারা যেগুলো পছন্দ করে সেগুলোর ভিতরে আছে ফাস্টফুডের মধ্যে যে একটা হচ্ছে চিকেন জাতীয় খাবার, তারপর কিছু প্রিপেয়ার্ড খাবার সঙ্গে সঙ্গে তৈরি করে দেওয়া, আর আরেক ধরনের খাবার আছে যে হচ্ছে পানি এবং হচ্ছে কিছু কিছু হচ্ছে টেস্টি কিছু জুস বা ওই ধরনের হচ্ছে ইয়ে দিয়ে সল্ট এগুলো ব্যবহার করে পানি দিয়ে ইয়ে করে ফুচকা, চটপটি, এই যে জিনিসগুলো টকটা বানাচ্ছে কিন্তু কেমিক্যাল দিয়ে। হ্যাঁ, এই জিনিসগুলো যেগুলো হাই টেম্পারেচারে হচ্ছে সেগুলো যদি ভালো প্রিজার্ভ করে যদি দেয় তাহলে ওগুলোর সমস্যা থাকতেছে শুধু ট্রান্সফ্যাট খাচ্ছে, ওটার এক ধরনের সমস্যা। কিন্তু সেটার সংখ্যা কিন্তু কম, এটা দেখা যাচ্ছে সব জায়গাতে পাওয়া যাচ্ছে না। তাহলে বাচ্চারা ম্যাক্সিমাম যেগুলো খাচ্ছে বেরোয় মুড়ি ভাজা, মুড়ি মাখা, চটপটি, তারপর হচ্ছে ফুচকা এবং হচ্ছে আরও কিছু কিছু জিনিস আছে যেগুলো বলার মতো না, যে আচার টাচার এগুলো থেকে শুরু করে এগুলোর ভিতরে এগুলো দেখা যাচ্ছে। আমাদের ঢাকা শহরে যে ডায়রিয়া, হেপাটাইটিস, এন্টারিক ফিভার, এটা কিন্তু আমাদের 3টা সমস্যা। আমাদের হসপিটালে প্রায় অর্ধেক বেড অকুপাই করে থাকে এগুলো, এবং এগুলো কিন্তু দেখা যাচ্ছে যে স্কুল গোয়িং এজ, এবং এগুলো হচ্ছে খাচ্ছে বাড়িতে খাবার খেয়ে হচ্ছে না। তাহলে এই জায়গাগুলো আমাদের দৃষ্টি দেওয়া লাগবে। এগুলো কিন্তু বাচ্চাদের দোষ দিলে হবে না, বাচ্চা তো খেতে চাইবেই, বাচ্চার তো নেচারই তো এরকম। আপনি কয়দিন ইয়ে করবেন, তাহলে ওই জায়গাগুলোকে আমাদের চিহ্নিত করে ওদেরকে হচ্ছে সতর্ক করা হবে কী ধরনের খাবার ওরা তৈরি করবে এবং কী ধরনের খাবার দিবে। এটা যদি আমরা না করি তাহলে বাচ্চাকে একদিকে ডিপ্রাইভ করা হবে আর একদিকে বাচ্চাদের এরকম অসুখ হতে থাকবে। দুই দিকেই নজর দেওয়া লাগবে। আমরা প্যারেন্টস হিসাবে বাচ্চাকে আমরা কিছুটা অ্যাভয়েড করার চেষ্টা করবো, অ্যাট দ্য সেম টাইম যারা এটা বিক্রি করতেছে তাদের ব্যাপারে আমার নজর রাখবো, কোয়ালিটি মেনটেন করে, তাদের কী ধরনের পানি ব্যবহার করতেছে। এই যে কুশারের রস ঘুরে ঘুরে বিক্রি করা, পানি ওর মধ্যে দিয়ে কুশারটা পরিষ্কার করে আবার দিচ্ছে, ওই পানিটা কোথায় কুশার ডুবে দিচ্ছে, এই জিনিসগুলো, এবং ফুচকা এখানে যে হচ্ছে ইয়েগুলো ব্যবহার করা হয় সে কেমন ধরনের, পরে ওখানে হাত ধোয়া পানি বা যেগুলো রাখা হয় সেগুলো পানিগুলো কী ধরনের দিচ্ছে, এগুলো কিন্তু সবার মাথায় থাকেই। কিন্তু ওই খাবারগুলো দেখলেই যেন মাথা ঘুরে যায়, খেয়ে মানে এটা খেতে পারলেই জেনে শুনে বিষ পান করার মতো স্যার এরকম। তো আমার মনে হয় যে আমাদের কাজ করা লাগবে এই লেভেলে। আমাদের কিন্তু সামাজিক কেউ আছে যেগুলো নিয়ে কাজ করতেছে, যে এগুলো যাতে কীভাবে করা যায়, প্রতিরোধ করা যায় বা এরকম উন্নতি করা যায়, এরকম ভালো হয়তো আগামী দিনে হবে। এখন দেখেন যে আমি আগে যখন ছোটো ছিলাম তখন আমরা দেখছি খোলা পানি দিয়ে আমাদেরকে হচ্ছে অনেক দিত, এখন কিন্তু আবার জারে করে পানি নিয়ে আসা দেয়। কাজে এরকম হতে হতে দেখবেন যে ওই খাবারগুলো একটা কনফাইন এরিয়াতে থাকবে যেখানে ধুলাবালি হবে না, এবং তৈরি হচ্ছে ওখানে আগের থেকে প্রিপেয়ার না, ওখান থেকে তৈরি হচ্ছে, তাহলে খাবারগুলো তো ভালো। তাহলে সেইভাবে যদি করতে পারে তাহলে কিন্তু অ্যাকসেপ্টেবল, কিন্তু যেভাবে তৈরি করছে ওটা কিন্তু অ্যাকসেপ্টেবল না। এটা আমাদের সবার বিবেচনা করা লাগবে। এবং আমরা হচ্ছে দেখেন টোটাল বেড অকুপাই করে থাকতেছে তারা, আমাদের ইকোনমির টোটালটা কিন্তু খরচ হয়ে যাচ্ছে ইনফেকশাস ডিজিজে। এবং আমি বলবো যে ঢাকা শহরে হেপাটাইটিস, ডায়রিয়া, এন্টারিক ফিভার, আর একটা যোগ হয়েছে ডেঙ্গি ফিভারের সেটা তো হয়তো থাকবে না কয়েকদিন পরে, কিন্তু এই 3টে কিন্তু আমাদের আর আমরা ছাড়া পাচ্ছি না। যখন যে এলাকায় হচ্ছে অনেক বাচ্চা একসঙ্গে পাওয়া যাচ্ছে। আমরা একদম শেষ দিকে সর্বশেষ প্রশ্ন করতে চাই, শিশুর শারীরিক এবং মানসিক বিকাশে কি ভূমিকা রাখা উচিত? আমাদের সবার এটাতে ভূমিকা। পারিবারিকভাবে আমি বলবো যে প্রথমেই হওয়ার পরে বাচ্চাকে শাল দুধ খাওয়াবে, শাল দুধের পরে 6 মাস শুধুই বুকের দুধ খাওয়াবে, কোনো অবস্থাতে এখান থেকে বিচ্যুত হবে না। তাহলে দেখা গেল যে ওর মানসিক বিকাশের প্রথম যে কাজটা সেটা হয়ে গেল। কারণ দেখা গেছে যে মার বুকের দুধে যেটা আছে সেটা কিন্তু কোটার দুধে নাই, বিশেষ করে এক ধরনের প্রোটিন। হ্যাঁ,
টোরিন এগুলো কিন্তু কোটার দুধে রাখতে পারেনি। এবং যখনই হচ্ছে গরুর দুধ, এগুলো তো শুটকি গরুর দুধ যে কোটার দুধ বিক্রি হয়, ওগুলো করতে যেয়েই কিন্তু নষ্ট হয়ে গেছে সব কিছু, এবং সেখানে মেলামাইন ঢুকে পড়ছে, অন্য অর্গানিজমগুলো ঢুকে পড়ছে। কাজে আমি বলবো যে প্রথম অংশটায় খাবারের দিকে বুকের দুধের প্রতি জোর দেওয়া লাগবে, যেভাবে রিকমেন্ডেশন দেওয়া হয়। প্রথম 6 মাস শুধুই বুকের দুধ, 6 মাসের পরে 2 বছর পর্যন্ত বুকের দুধের পাশাপাশি পারিবারিক খাবার, 2 বছরের পরে পারিবারিক খাবার, এবং হচ্ছে পারিবারিক রান্না করা খাবার। এইটা হচ্ছে আমাদের খাবারের অংশ। আর অন্যগুলো হচ্ছে যে বাচ্চার ডেভেলপমেন্ট, কিন্তু এর আগে আমরা আলোচনা করলাম যে হিউম্যান বিংকে দেখে শিখে। তাহলে প্রথম কে? মা হচ্ছে প্রথম তার শিক্ষক, তারপরে ফাদার, এবং তারপরে পরিবারের এরা। আমরা প্রত্যেকেই যেন বাবুর সঙ্গে এইরকম ব্যবহার করি যেটা হচ্ছে বাবু নেগেটিভ কোনো যেন ইফেক্ট না হয়। হ্যাঁ, আমরা যদি ম্যারাডোনা কিন্তু একদিনেই জন্মগ্রহণ করেনি, হ্যাঁ, তারপরে হচ্ছে মেসি একদিনে হয়নি। আমরা ওরকম হতে গেলে দেখা গেল যে ওই পরিবেশ পরিস্থিতি তৈরি করা লাগছে। তো এটা হচ্ছে আমাদের দায়িত্ব, আমরা যেন সেই প্রতিটা স্টিমুলেশন যে আপনি ইন্টারাকশন করলেন সেটাই বাচ্চার ব্রেনে কিন্তু ইমপ্রিন্ট হয়, এবং ওটাই সে হচ্ছে পরবর্তী সময়ে লার্ন করে। তাহলে এই জন্য বাচ্চার কিন্তু প্রথম 3 বছর সবচেয়ে বেশি প্রাইম সময়। এই সময় যত বেশি ভালো স্টিমুলেশন দেওয়া হবে, ভালো কাজ আমরা বাচ্চাকে দেখাবো, ততই বাচ্চা ভালো কিছু শিখবে। আর 3 বছর থেকে 5 বছর পর্যন্ত এখন করে 5 বছর পর্যন্ত এটা যেন আমরা মেনটেন করি, তাহলে একটা বাচ্চার বিকাশ, বুদ্ধি সব কিছু ঠিকমতো হবে। জি স্যার, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমাদেরকে সময় দিয়েছেন। আপনাকেও আপনাদের অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আলোচনা। আমরা বিক্ষিপ্তভাবে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলেছি। আশা করছি আপনারা উপকৃত হবেন। আজ এ পর্যন্তই, আগামী অনুষ্ঠানে দেখা হবে। আল্লাহ হাফেজ।